ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে, দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় সেখানেই আছেন তিনি। 15 বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদ এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্রমবর্ধমান দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ককেও পরীক্ষার মুখে ফেলতে পারে, এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে? সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি প্রাথমিকভাবে 2023 সালে সই হয়েছিল। এটি আবার 2016 সালে সংশোধিত হয়। দুই দেশে ভাগ করে নেওয়া সীমান্তে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ ছিল এটি। সংশোধিত ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক ও অপরাধীদের, বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপে জড়িত, তাদের প্রত্যর্পণের প্রক্রিয়াটি সহজতর করা। এতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন 1 বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ফেরত দিতে হবে। চুক্তিতে অপরাধের সহযোগী, সহায়তাকারী, প্ররোচনাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে বাংলাদেশে হত্যা, গুম ও গণহত্যা সহ একাধিক মাত্রার গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন। অভিযোগের প্রকৃতি বিবেচনায় ভারতে আশ্রয় চাওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তা সত্ত্বেও 2016 সালের সংশোধনীর কারণে প্রত্যর্পণ প্রক্রিয়ার কিছু পরিবর্তন এসেছে। চুক্তির সংশোধনীর ফলে প্রত্যর্পণের জন্য অনুরোধকারী দেশের উপযুক্ত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। প্রত্যর্পণ চুক্তির 6 নং অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত। তবে এই বিশেষ ছাড়ের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতাও রয়েছে। হত্যা, সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে বলে মনে হয় না। চুক্তির আরেক অনুচ্ছেদ 4-এ বলা হয়েছে, যদি অসৎ নিয়তে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে। তারা দাবি করতে পারে হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি। ভারতের আইন বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অস্বীকৃতি নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার চেয়ে জাতীয় স্বার্থ অনেক সময় বেশি প্রাধান্য পায়। ওবায়দুল কাদেরকে 48 ঘন্টার মধ্যে আটকের দাবি। গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদেরকে 48 ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর বেলা 11টায় জেলার মাইজদি শহরের মাইজদি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এ দাবি করা হয়। প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নেতাকর্মীদের কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দেন। তিনি বলেন, তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শিক্ষিত ও সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত হতে হবে। রাজনীতি গুণগত পরিবর্তনের জন্যই এর বিকল্প নাই। আবু হানিফ বলেন, ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান। তার নির্দেশে প্রথম ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়। ওবায়দুল কাদেরকে 48 ঘন্টার মধ্যে আটকের দাবি জানান তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিল, যারা নির্দেশ দিয়েছিল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। একজনকেও ছাড় দেওয়া যাবে না। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তাই ছাত্র সমাজকে সব সময় সজাগ থাকতে হবে। নোয়াখালীতে বিগত সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের মানুষের উপর হামলা, লুটপাট ও দখলদারিত্ব করেছে তাদের নামে মামলা করতে বলেন তিনি। দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের বলেন, আমাদের যখন আওয়ামী লীগ হামলা করত তখন আমরা লজ্জা পেতাম না, কারণ আমরা কোনো অন্যায় করি নাই। এখন আওয়ামী লীগের লোকেরা বোরকা পরে নিজেদের নানাভাবে পরিবর্তন করে পালানোর চেষ্টা করছে। এক সময় নোয়াখালীর হাতিয়ার এমপি বলেছিল, হাতিয়াতেও তার উপর কথা বলার কেউ থাকবে না। এখন সবাই আছে শুধু তাদের আপা, আর তারা পালিয়েছে। দেশে এক দখলদারকে সরিয়ে আরেক দখলদারকে জনগণ দেখতে চায় না। তাই যারা দখলদারিত্বের কথা ভাবছেন তারা সাবধান হয়ে যান। ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা, মন্তব্য রুহুল কবির রিজভীর। ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা বলে মন্তব্য করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার শেরেবাংলা নগরস্থ চন্ডিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি, এই শঙ্কা আর নাই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না, নাকি এসব মেনে নিতে পারছে না? শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই, এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না? আমরা যেমন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতের উচিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা ভারতের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে। রিজভী বলেন, যারা নিজের দেশের জনগণের উপর অত্যাচার করে, হত্যা করে, আয়না ঘর বানিয়ে বছর পর বছর মানুষদেরকে আটকে রাখে, তারা দেশ পরিচালনা করবে কিভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা, গুম করে দেশ পরিচালনা করেছে, কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে। যেমনি ভাবে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, 1971 সালে পাকিস্তানিদের তাড়িয়েছে, ঠিক তেমনি 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।